গরম কোনো তরল পদার্থ পান করলে এরা নিস্তেজ হয়ে যায়। অ্যাপিসের রোগীদের ক্ষেত্রে অনুরূপ লক্ষণগুলোই পাওয়া যায়। আমরা তো জানি সবাই যে অ্যাপিস মৌমাছি থেকে, তো মৌমাছির সাথে অ্যাপিসের রোগীর সাদৃশ্যটা কি সেটাই আমি বলছি আর কি। মৌমাছি হুল ফোটালে যেমন জ্বালা কোনোভাবেই কমানো যায় না, তেমনি অ্যাপিসের রোগীর রাগ কিংবা মেজাজ কোনোভাবেই যেন সন্তুষ্ট করা যায় না, যেটি আমাদের গুণী মনীষী নীলকমল স্যার বলছিলেন। আমরা জানি যে একটা ওষুধের মানসিক লক্ষণের গুরুত্ব খুব বেশি। তো দেখে আসি অ্যাপিসের শিশুরা কেমন। এরা খুব অস্থির এবং চঞ্চল প্রকৃতির, সারাক্ষণ কিছু একটা নাড়াচাড়া করতেই থাকে। অ্যাপিসের ক্রনিক পেশেন্ট যারা, তাদের মধ্যে কান্না করার একটা স্বভাব, পালস বা সিপিআর মতো। তবে অ্যাকুইট পেশেন্টের মধ্যে এই প্রবণতা থাকে না তেমন। এটি একটু খেয়াল রাখতে হবে, ক্রনিক পেশেন্টের বেলায় কান্না করার স্বভাবটা নাকে দেয়ারা থাকতেই পারে না। এরা উদাসীন, আশাশূন্য, খিটখিটে, আনন্দহীন। এদের মধ্যে হতাশা এবং সাহস কম, মানে হতাশাগ্রস্ত থাকে, সাহস কম। বিমর্ষ, যেসব বিষয়ে আনন্দ করার কথা সেখানে যেমনটা উদাসীন থাকে। কোনো আনন্দের কাজে যেন যোগ দিতে ইচ্ছে করে না। এরা যখন কাঁদে তখন খুব ক্রুদ্ধ হয়ে কাঁদে। অসুস্থ অবস্থায় এদেরকে স্পর্শ করলে খুব রাগ হয়। এদের মস্তিষ্কের যখন সমস্যা হয়, মাথায় যখন সমস্যা হয়, তখন এরা একটা ঘুম ঘুম ভাব থাকে আর বিড় করে যেন বকতে থাকে। অ্যাপিসের মানুষেরা বেশি কথা বলে, কাজে বেশি ব্যস্ততা, যেটা স্যার বলছিলেন একটু আগে, ছটপটানি, প্রেমিক বা স্বামী, স্ত্রী বা পুরুষ, সরি, প্রেমিক বা প্রেমিকা, স্বামী কিংবা স্ত্রী, উভয়কে সন্দেহ করে। স্যার যেটা বলছিলেন, মন এদের সন্দেহে খুব ভরপুর। এরা ঝগড়াটা খুব পছন্দ করে, ইচ্ছাকাতর। রাগ হলে এরা ভীষণ কর্কশ কথা বলে। আমি অ্যাপিসের সুন্দর একটা চিত্র বলতে চাই। যদি কখনো দেখেন স্কুল কলেজের মেয়েরা কিংবা ইউনিভার্সিটির মেয়েরা রাস্তা দিয়ে চলছে, কোনো ছেলে তাকে একটু বাজে কথা বলেছে, অন্য মেয়েরা মাথা নত হয়ে বা ভয়ে চলে যাবে। কিন্তু অ্যাপিসের মানুষেরা যত বড় মাস্তানি তাকে ইফটিজিং করার চেষ্টা করুক, বাজে কথা, সে ঘুরে দাঁড়াবে মৌমাছির মতো। মৌমাছি যেমন রাজা, বাদশাহ, বাঘ, ভাল্লুক কিচ্ছু মানে না, যাকে সামনে পায় তাকে কামড়ায় তার রাগ হলে। ঠিক অ্যাপিস, আপনি কত বড় মাস্টার দাসে দেখবেন, আপনি তাকে খারাপ কথা বলেছেন, জুতাটা খুলে একেবারে, তার ভাষাটা এরকমই, কুত্তার বাচ্চা তুই আমাকে চিনিস, জুতা দিয়ে বেড়িয়ে তোর দাঁত ভাঙিয়ে দেবো, মানে একেবারে খাঁটি বাংলায় কর্কশ ভাবে। অর্থাৎ অ্যাপিসের মানুষকে কিছু বলবেন, তা আপনাকে জবাব না দিয়ে ছাড়বে না। একেবারে মৌমাছির বৈশিষ্ট্য। মৌমাছি যেমন বাঘকেও ভয় পায় না, সিংহকেও ভয় পায় না, ঘোড়াকেও ভয় পায় না, মানুষকেও ভয় পায় না, রাজারও ভয় পায় না। ওর রাগ হয়েছে, ও আপনার সামনে পাইছে, আপনার কামড়াবে। ঠিক অনুরূপ ভাবে অ্যাপিসের বাড়ির বউ, শ্বশুর কিছু বলেছে, ভাসুর কিছু বলেছে, শাশুড়ি কিছু বলেছে, তোর শাশুড়ির গোষ্ঠী বেশি, ভাসুরের গোষ্ঠী, কোনো ডর ভয় নাই, একেবারে ঠোঁট কাটা। এদেরকে বলা হয় এরা স্পষ্টবাদী, ঠোঁট কাটা। মুখের ওপরও কোনো কথা বলতে তাদের কোনো দ্বিধা করে না। শ্বশুরকে বলবে আব্বা, আপনি ভাববেন না আপনি শ্বশুর, তাই আপনার আমি কিন্তু অর্নিং দিয়ে দিলাম, এরপরে কিন্তু আর আপনার আমি এরকম আচরণ বরদাস্ত করবো না। ভাসুরকে বলবো আমি কিন্তু ভাসুর মাসুর মানি না, এক কথাই বলে দিলাম, সচেতন হয়ে যাবেন। মানে মুখের ওপর কোনো জবাব দিতে, স্বামী হয়তো চোখ টিপি দিচ্ছি, সারা বছর তুমি বড় ভাইকে কি বলে, চুপ, তুমি একটা কথা বলবা না। ভাসুর হয়েছে কি গাছের গোটা হয়েছে নাকি? এইরকম মানুষ যদি কখনো আপনি পান, যদি কখনো কোনো পেশেন্টের সাক্ষাৎকারে আপনি এমনটা পান, আমি কিন্তু কাউকে ছাড় দিই না, মুখের ওপর জবাব দিয়ে দিই। আমার কোনো দেওর, ভাসুর, শাশুর আমি মানি না, ওই নেতা খেতা চেয়ারম্যান মানি না। মানে তাদের কথা হলে এক কথায়, ও আমারে খারাপ কথা বলবে কেন, ও কিছু বলছে আমি ছাড়বো না। এর একেবারে ভীষণ ঠোঁটকাটা এই জায়গায়, স্পষ্টবাদী, কথায় ভীষণ আক্রমণ এবং কড়া ঝাঁঝ থাকে। এরা সাধারণত, এ ধরনের মানুষেরা যাদের কথায় খুব আক্রমণাত্মক ভাব কিংবা কড়া ঝাঁঝ থাকে, তারা সাধারণত সেক্সি হয়। অ্যাপিসের মানুষেরাও কিন্তু সেক্সি। এদের কেউ কেউ খোঁচা দিলে তার রক্ষা নাই, জবাব সে দেবেই। এরা খুব বুদ্ধিমান মানুষ মনে হয় না। আবেদনময় পুরুষেরা যত সহজে যৌন সম্পর্ক গড়ে তুলতে পারে, মহিলারা আবার ততটা।
নয়, কিন্তু একবার যদি কারোর সাথে অ্যাপিসের মানুষেরা সম্পর্ক গড়ে তাহলে কিন্তু খবর আছে। অ্যাপিসের মহিলাদের সাথে প্রেম করার আগে আমাদের যে সমস্ত ডাক্তার বন্ধুরা এখন ইয়াং, বিয়ে শাদী করেনি, সাবধান। সম্পর্ক করবে না, যদি কোনো কারণে করে, খালি বিয়ে করবেন না করেছেন তো আপনার বাপের বাড়ি পর্যন্ত পৌঁছবে, কিন্তু অনশন করবে। এক কথায় সহজেই আপনাকে ছাড়বে না। ঠিক যেমনটা রানী মৌমাছি চুপচাপ আছে, চুপচাপ আছে, যেদিন তার মেলামেশা করার ইচ্ছা হয় সেদিন একটা সুঘ্রাণ তার বডি থেকে ছড়িয়ে যেখানে পুরুষ মৌমাছি থাকে সেখানে সে উঠতে থাকে। পুরুষ মৌমাছি আকৃষ্ট হয়ে তার সাথে মিলতে আসে। যতক্ষণ ওই পুরুষ মৌমাছির পুরুষ লিঙ্গটা মানে তার অঙ্গ থেকে খসে না পড়ে ততক্ষণ সে তার সাথে সঙ্গমে লিপ্ত থাকে। এরপরে পুরুষ মৌমাছিটার লিঙ্গটা খসে পড়লে তারপরে তার সঙ্গম শেষ। পুরুষ মৌমাছি তারপর আর বেশি বাঁচে না। তার মানে আমি এটা বলছি না যে অ্যাপিস মেলের সাথে খাতির করিয়েন না, মেলামেশার সময় এরকম অবস্থা বাড়া, এরকম না বিষয়টা। বিষয় হলো খাতির করবে, আপনি থিয়া পালাতে চাইলে খবর আছে আপনার। তো এরা ঠিক এইরকম আর কি, এদের হাত থেকে রক্ষা পাওয়া কিন্তু খুব কঠিন। সেই ক্ষেত্রে এরা অনেকটা বেহায়াপনাও করতে দ্বিধা করে না। এরা খুব বাস্তববাদী, সন্তানের ব্যাপারে এরা খুবই যত্নবান, যৌন বিষয়ে এরা যথেষ্ট প্রাণবন্ত, উচ্ছৃঙ্খল। ফলে এরা যৌন সঙ্গী, যৌন বিষয়ে বঞ্চিত ভাবে দুঃখ কষ্ট লুকাতে চায়। ফলে এরা অনেক সময় অন্য মানুষ থাকে। কাউকে খুশি করার মতন বুদ্ধি এদের নাই বললেই চলে। একটা কথা যে এরা সংসারে প্রচুর কাজ করতে পারে। অ্যাপিসের কোনো মেয়ে যদি আপনার বাড়ির বউ হয়ে আসে তাহলে সংসারের জন্য আপনি ধন্য। এক হাতে 4টা বউয়ের সমান কাজ করবে। বাড়িতে 20টা মেহমান এসছে, শাশুড়ি বলছে হাই হাই এত মেহমান কিভাবে কি করব, আমি তো বুড়া মানুষ, কাজ করতে পারবো না। বউ বলবে আম্মা আপনি চিন্তা করিয়েন না তো, 20টা মেহমান তো আমার এক হাতের কাজ। মানে স্যার যেটা বলছিলেন মৌমাছি যেমন খুবই কর্মী, ঠিক অনুরূপ অ্যাপিসের মানুষেরাও কিন্তু সংসারে খুব কর্মী। স্যার যেমনটা বলছিলেন মৌমাছি একসাথে বাস করতে চায়, হাজার হাজার মৌমাছি একটা চাকরি, ঠিক অনুরূপ ভাবে অ্যাপিসের মানুষেরা এমনি বদমেজাজি, কড়া মেজাজি, কিন্তু এরা একসাথে সংসারে থাকতে চায়, প্রচুর কাজ করতে চায়। ওকে আপনি শুধু খুশি রাখবেন, ব্যাস, খোঁচাবেন না, ব্যাস ঠিক আছে। খোঁচাবেন তো আপনার খবর আছে। একটা জিনিস অ্যাপিস মেল আমরা জানি যে প্রসব খুব কম হয়। ব্যাপার জ্বালা করেছেন আমি এটা বলবো না। জি স্যার, কিছু বললেন কেউ? আচ্ছা, অ্যাপিসমেল প্রয়োগে যদি দেখেন যে যে সমস্ত মানুষদের প্রস্রাব কমে গেছে, আপনি লক্ষণ সাদৃশ্যে কাউকে অ্যাপিস দিয়েছেন, এখন যখন দেখবেন যে প্রস্রাবটা হচ্ছে, রোগীকে আগে, কে যেন কথা বলছে, ডিস্টার্ব হচ্ছে, প্রয়োগের পরে আপনি রোগীকে কিন্তু সতর্ক করবেন। কখনো কোনো পেশেন্টের যাদের প্রস্রাবের পরিমাণ কমে গেছে, আপনি লক্ষণ নিয়েছেন, কেস টেকিং করেছেন, অ্যাপিস দিয়েছেন যাতে তার প্রস্রাবটা স্বাভাবিক হয়, রোগীকে অবশ্যই সতর্ক করবেন। প্রস্রাবের পরিমাণ একটু বাড়লে ওষুধটা সাথে সাথে বন্ধ করে দিতে হবে। অ্যাপিস প্রয়োগে প্রস্রাব বৃদ্ধি হওয়ার পরে যদি প্রস্রাব বন্ধ না করেন তাহলে রোগী কিন্তু ঝামেলায় পড়বে। এটি সতর্কতা বাণী, এটি একটি সতর্ক বাণী। সামান্য নড়াচড়ায় এদের মল বের হয়ে পড়ে, ডায়রিয়ার সময় এদের মলটা যেন ফাঁক হয়ে যায়। শিশু, যুবতী এবং বন্ধ্যা মহিলাদের হাত থেকে জিনিসপত্র প্রায় পড়ে যায়, তাতে তারা হাসে। সাবধান থাকলেও জিনিসপত্র এদের হাত থেকে পড়ে যায়, যেমনটা বহিষ্ঠের হাত থেকে জিনিসপত্র পড়ে যায়। আর একটা খেয়াল করবেন, এখন কিন্তু টিকা নিচ্ছেন, কোন শিশুর টিকা নেওয়ার পরে দিনে বাচ্চা দুধ খাচ্ছে কিন্তু রাতে দুধ খাচ্ছে না, এটি কিন্তু অ্যাপিসের একটি বিশিষ্ট লক্ষণ। এই টিকা নেওয়ার পরে মা বলছে বাচ্চা দিনে দুধ খাচ্ছে কিন্তু রাতে দুধ খাচ্ছে না, এটি অ্যাপিসকে নির্দেশ করে। আমি বলছি না অ্যাপিসই দিবেন, অ্যাপিসকে নির্দেশ করে, এটি অ্যাপিসের একটি বিশিষ্ট লক্ষণ। খেয়াল করবেন, কোনো কারণে যদি অ্যাপিসের মহিলারা তার যৌন চাহিদাটাকে দমন করে তাহলে তার ওভারিতে টিউমার জন্ম নেয়। যদি কখনো কোনো পেশেন্টের কেস টেকিং এ পান এছাড়া তার যৌন চাহিদাকে দমন করেছে, স্বামীর সাথে ঝগড়ার কারণে স্বামী মারা গেছে, স্বামী দূরে আছে, যে কারণে যৌন চাহিদাটাকে সে দমন করে রেখেছে, যে কারণে তার টিউমার পাওয়া গেছে, তাহলে অ্যাপিসকে কিন্তু এটি নির্দেশ করে, অ্যাপিসের এটি একটি বিশেষ লক্ষণ। ডাক্তার কেন্ট বলছেন শরীরের কোন স্থানে যদি প্রদাহ জ্বালা হয় সেখানে যদি আপনি গরম সেঁক দেন তাহলে কিন্তু রোগীর মৃত্যু ডেকে আনলেন, মানে কঠিন অবস্থা হয়ে যায়, রোগীর সিরিয়াস অবস্থা হয়ে যায়। যে কারণে অ্যাপিসের পেশেন্টের যে জায়গায় প্রদাহ সে জায়গায় গরম সেঁক দেয়া যাবে না।
স্যার যেটি বলছিলেন দুধ পছন্দের একটা কারণ আছে। অ্যাপিসের মানুষেরা দুধ পছন্দ করে একটা কারণটা হচ্ছে এটি সেকেন্ড গ্রেডের একটি লক্ষণ সম্ভবত, যে দুধ পছন্দ এই কারণে করে যে দুধ খেলে তার কষ্ট কমে, তার রোগ কমে। এপিসের পেশেন্ট যদি আপনি কখনো দেখতে যান, কখনো আপনি পেয়েছেন রুগী বলছে আমি খুব গরম কাতর, আপনি মেজাজ পেয়েছেন ভীষণ, মানে তেজি মেজাজ, এরপরে বলছে আমার পিপাসা খুবই কম, তা আপনি আস্তে করে, যদি আপনি পুরুষ ডাক্তার হন তাহলে পুরুষ মানুষকে দেখছেন, আপনি তার কোমরে হাত দেবেন, দেখবেন তার পোশাকটা ঢিলা করে পরে আছে, লুঙ্গিটা ঢিলা করে পরে আছে, তার পায়জামার ফিতাটা সে ঢিলা করে রেখেছে। যদি মহিলা পেশেন্ট হয় তাও আপনি কোমরে হাত দিলে দেখবেন তার ঢিলা, তোমার এই এই লুঙ্গিটা ঢিলা কেন, পায়জামাটা ঢিলা কেন, শাড়িটা ঢিলা কেন? সে বলবে আমি টাইট করে পড়তে পারি না, আমার খুব বিরক্ত লাগে। এরা কাপড় ঢিলা করে পড়ে, এটি একটি বিশেষ লক্ষণ। এরা এদের অ্যাপিসের যে কোনো রোগের সাথে প্রস্রাব কমে যাওয়াটা, যে কোনো রোগের সাথে প্রস্রাব কমে যাওয়াটা বিশেষ লক্ষণ। একজন মনীষী বলছেন প্রায় রোগের সাথে প্রস্রাবের স্বল্পতা থাকে, অর্থাৎ প্রস্রাব কমে যাওয়া লক্ষণটা থাকে, এটি একটি তার মানে বিশেষ বৈশিষ্ট্য আর কি। অনেক সময় অ্যাপিসের মানুষদের হাত পায়ের মাংস নাচে, এক অঙ্গ নাচলে আর এক অঙ্গ অবাস থাকে, এটি একটি বিশেষ অদ্ভুত টাইপের লক্ষণ আর কি। অ্যাপিসমেলের কিছু আনকমন, পিকুলিয়ার কিংবা একক লক্ষণ আছে। কয়েকটা লক্ষণ এরকম আমরা দেখে আসার চেষ্টা করতে পারি। আমরা জানি যে অ্যাপিসমেল খুব গরম কাতর, কিন্তু কখনো যদি এরকম হয় যে রোগীটি মনে হচ্ছে তাকে ভীষণ শীতে চেপে ধরেছে, তাহলে তো স্বাভাবিকভাবে গরম ঘরে তার ভালো থাকার কথা, কিন্তু না, গরম ঘরে আবার তার এই বৃদ্ধি, এটি একটি কন্ট্রাডিক্ট লক্ষণ এবং পিকুলিয়ার লক্ষণ। মাসিকের সময় মহিলারা বেশি কথা বলে, জ্বরের সময় এর দৃষ্টিটা টেরা হয়ে যায়, কখনো যদি কোনো অ্যাপিসের পেশেন্টের মাথায় জল জমে তাহলে তার প্রস্রাব দুধের মতো সাদা হয়ে যায়। এরা কখনো যদি বাহুটা বা হাতটা উপর দিকে উঠায়, তাহলে মহিলা পেশেন্ট হলে বলবে আমার ডিম্বাশয় ব্যথা করে। আর প্রচুর পরিমাণে যদি মাসিক হয় তাহলে তার হাই উঠতে থাকে। সন্ধ্যার সময় যদি পোশাক ছাড়ে গায়ের থেকে, তাহলে তার পায়ের পাতাটা ভার বোধ লাগে। এরকম কিছু পিকুলিয়ার লক্ষণ আমরা অ্যাপিসমেলের মধ্যে পাই বা আনকমন লক্ষণ পাই, এগুলো সবই একক লক্ষণ। স্যার যেহেতু অ্যাপিসমেলের অসংখ্য দিক অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন, আমার মনে হয় না এরপরে আমার মতন বেকুবের তেমন কিছু বলার আছে। তবে মানসিক লক্ষণটা আমি যেটা বললাম যে এরা খুব স্পষ্টবাদী, ঠোঁট কাটা, এদের কাছে কিছু বলে আপনি পার পাবেন না, ছাড় পাবেন না, আপনাকে জবাব সে দেবেই। স্পষ্টবাদী মানুষ, এই জন্য এদেরকে অনেকে ভয় পায়, বলে কি ওকে কিছু বলিস না তাহলে কিন্তু চামড়া ছিল লবণ লাগিয়ে দিবে। এরা সেই মানুষ, যেমন করে মৌমাছি খেপলে সবাই ভয় পায়, অ্যাপিসের মানুষেরা যদি রাগে ওর জামাই ওর স্বামী পর্যন্ত ভয় পায়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। বললে সারা রাত বলা যাবে, অ্যাপিসের অসংখ্য অসংখ্য লক্ষণ আছে, যেটি আমাদের নীলকমল স্যার বলছিলেন। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি অসাধারণ আলোচনা করেছেন, আপনার আলোচনা থেকে আজকে অনেক কিছু শিখলাম। প্রত্যেক দিন আপনার থেকে আমরা শিখতে চাই। একটা জিনিস তরুণ বন্ধুদের উদ্দেশ্যে বলি যে অ্যাপিসমেলের ক্রনিক হচ্ছে নেট্টামিউর, আর অ্যাপিসমেলের আগে বা পরে রাস্টক্স ব্যবহার নিষেধ। তবে স্যার বলছিলেন ক্রিয়াকাল যদি শেষ হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আর খেয়াল রাখবেন পেঁয়াজ, লবণ এবং দুধ, এই তিনটে জিনিস অনেক সময় অ্যাপিসের ক্রিয়ার ব্যাঘাত ঘটায়। আপনি ফিক্সড ভাবে নিষেধ না করলেই পারেন, তবে যেহেতু এই তিনটি জিনিস ব্যাঘাত ঘটায়, সুতরাং আপনি ইচ্ছা করলে নিষেধ করতে পারেন, নাও করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। এর সামনে তুলে ধরলেন বলে, এবং অবশ্যই যার কথা না বললেই নয়, ডক্টর আশরাফুল হক স্যার। তিনি মৌমাছির সঙ্গে এপিস মেলিফিকার যে মিল, মৌমাছির চরিত্রের সঙ্গে এপিস মেলিফিকার যে মিল, ডক্টর নীলকমল বর্মনও বলেছেন। দুই স্যারই আমাদের অত্যন্ত সমৃদ্ধ করলেন, এই জন্য দুজনকেই অভিনন্দন জানাচ্ছি। নীলকমল স্যার আমাদের প্ল্যাটফর্মে
এককভাবে প্রথম বললেন এবং তার ভাষা, শব্দচয়ন শুনেই বুঝতে পারছেন যে নীলকমল বর্মণ স্যার আদতে কিন্তু একজন, যেটা অনেকেরই অজানা, আদতে তিনি একজন সাহিত্যিক, ঔপন্যাসিক। তার অনেক বড় বড় উপন্যাস আছে এবং অত্যন্ত সুললিত সে ভাষা। সেগুলো আপনারা যারা আছেন, যদিও হোমিওপ্যাথির বাইরে, কিন্তু একজন সাহিত্যপ্রেমিক যারা আছেন তারা অবশ্যই নীলকমল স্যারের সেই সাহিত্যের বইগুলো, আমরা হোমিওপ্যাথির বইয়ের কথা সবাই জানি নীলকমল স্যারের, কিন্তু তার আগেও যে তিনি সাহিত্যের কত বই লিখেছেন, কত উপন্যাস লিখেছেন, সেগুলো আমরা অনেকেই জানি না। সেটাও আমি বললাম নীলকমল স্যারের অনুমতি না নিয়েও। এবং এটাও বলা উচিত, আশরাফুল হক স্যার যেমন বললেন যে সবসময় আমাদের সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। নীলকমল স্যারকে সাহিত্য থেকে এই প্ল্যাটফর্মে, মানে হোমিওপ্যাথিক উপন্যাসে যিনি এনেছেন তিনি ডক্টর প্রকাশ মল্লিক, এবং আমাকেও অনেকটাই উদ্বুদ্ধ করেছেন তিনি, সেটাও লেখালেখির ব্যাপারে। তো তার প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এইটুকুনি বলি। আর এপিসমেল সম্বন্ধে যেটুকু বলার, সেটা তো দুজন স্যার বলেই দিয়েছেন, এখানে নতুন করে আর কিছু বলার নেই। সেটা বললে তাদের প্রতি অবিচারই করা হবে। কিন্তু একটা দুটো লক্ষণ যেটা মনে পড়ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে যেটা অনেক সময় আমরা প্রকাশ করি না বা এপিসমেল সম্বন্ধে বলি না, সেটা এপিসমেলের যে পজিটিভ দিকগুলো। অনেক সময় আমরা এপিসের হুল ফোটানো, এপিসের রাগ, এই ব্যাপারগুলো আমরা সবাই জানি, প্রত্যেকটি মেটেরিয়া মেডিকায় সেই কথাগুলোই লেখা আছে এবং এটি এপিসের অ্যাকচুয়াল চরিত্রগত লক্ষণ। কিন্তু এপিসের আরো কিছু লক্ষণ আছে যেটা কিন্তু এপিসের ওই নেগেটিভ যে ফিডব্যাকগুলো বা নেগেটিভ প্রুভিং সিমটমগুলো তার আড়ালে ঢাকা পড়ে যায়। আশরাফুল হক স্যার কিছুটা প্রকাশ করেছেন সেটা, এবং তিনি বলেছেন যে এপিসমেল, নীলকমল স্যারও বলেছেন, এপিসমেলের ক্রনিক হচ্ছে নেট্রামিউর। অনেকটা নেট্রামিউরের মতো সিমটম এপিসমেলের আছে। সেই সিমটমটা হচ্ছে যে এপিসমেল হচ্ছে অ্যাকচুয়ালি চেয়ারফুল রুব্রিক যখন আমরা দেখব, মেটেরিয়া মেডিকায় হয়তো থাকবে না সব সময়, কিন্তু রেপার্টারিতে চেয়ারফুল, মির্থ, এই ধরনের রুব্রিক, অর্থাৎ খুব অ্যামিউজমেন্ট ভালোবাসে, খুব আনন্দে থাকতে ভালোবাসে, নিজেকে খুব উচ্ছলভাবে প্রকাশ করে, উচ্ছ্বসিতভাবে প্রকাশ করে, আনন্দিতভাবে, হাসি খুশি ভাবে দেখাতে চায়। এইটা একটা এপিসমেলের একটা বৈশিষ্ট্য বা এপিসমেলের ক্যারেক্টার। কিন্তু এটা এপিসমেলের চরিত্রগত লক্ষণ নয়, এটা হচ্ছে এপিসমেলের মুখোশ। এই মুখোশটার আড়ালে এপিসমেল নিজের মনের ভাবটাকে লুকিয়ে রাখার চেষ্টা করে এবং এপিসমেল যথেষ্ট শিষ্ট এবং ভদ্র। মানে তার যে মনের যে দুঃখ, মনের যে বেদনা, সেই বেদনাটা এপিসমেল তার চিয়ারফুল বা মিথ এই ধরনের ক্যারেক্টারগুলোর মাধ্যমে প্রকাশ করে। কারণ আমরা এপিসমেলের দুটো রুব্রিক কেন্ট রেপার্টারিতে পাবো, সেটা হচ্ছে কেন্ট রেপার্টারি এবং অবশ্যই সিনথেসিস রেপার্টারি। এক নম্বর হচ্ছে ওয়েল সেজ হি ইজ সিক হোয়েন ভেরি, অর্থাৎ সে যখন প্রচন্ড অসুস্থ, প্রচন্ড কষ্ট পাচ্ছে, তখনও সে কিন্তু নিজেকে বলবে যে হ্যাঁ আমি ভালো আছি, যেটা আমরা আর্নিকাতে পাই, ওপিয়ামে পাই, খুব সম্ভবত হায়োসিয়ামাস, এই ধরনের ড্রাগগুলোতে পাই। এই ধরনের ড্রাগগুলোর মতো এপিসমেলও আরেকটা ড্রাগ, যে কিন্তু নিজে যতই ব্যথা বেদনা হোক, যতই কষ্ট হোক না কেন, সে বলবে আমি ভালো আছি। এবং আরো একটা রুব্রিক সিনথেসিস রেপার্টরিতে আছে, এখান থেকে এই ব্যাপারটার কিছুটা আভাস পাওয়া যাবে, সেটা হচ্ছে উইপ ক্যানট উইপ দো স্যাড, অর্থাৎ তার যতই কষ্ট হোক না কেন, যেটা আমরা নেট্রামিউরে পাই, যতই কষ্ট হোক না কেন সে কিন্তু কাঁদতে পারে না, সে সাইলেন্টলি কাঁদে। এই জন্যই এপিসমেল হচ্ছে নেট্রামিউরের অ্যাকিউট, বা নেট্রামিউর হচ্ছে এপিসমেলের অ্যাকিউট। তো এই ধরনের ক্যারেক্টার যখন আমরা নেট্রামিউর ভাবছি, কোনো পেশেন্টকে আমরা জানছি যে সে যথেষ্ট আমাদের সামনে ল্যাকিসিসের মতো অনেকটা অ্যামিউজমেন্ট প্রকাশ করছে, প্রাণবন্ত উচ্ছল ভাব, যেটা নেট্রামিউরের মতো নয়, কিন্তু আমরা যখন আরো গভীরে যাচ্ছি, জানছি যে তার মনের একটা বিরাট কোনো বেদনা আছে, তার লাইফ সিচুয়েশন যখন আমরা জানতে পারছি, কিন্তু সেই লাইফ সিচুয়েশনকে সে প্রকাশ করছে না, বরং উচ্ছলতার মাধ্যমে সেটাকে চাপা দিতে চাইছে, নেট্রামিউরের মতো অনেকটা। এই ক্ষেত্রে এপিসমেল কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে এবং এটা এপিসমেলের একটা চরিত্রগত বৈশিষ্ট্য। তো এইটুকুনি আমি স্যারেদের সঙ্গে যতটুকু জানি আমি যোগ করলাম। এটা যদি নজরে রাখেন এবং আপনারা
ইউজ করেন, সেটা আশা করি উপকার পাওয়া যেতে পারে। অনেক ধন্যবাদ। আহ, এর কথা বলা হয়েছে ওই টাঙে আর ইউট্রাসে, এইটা নিয়ে একটা ম্যাথমেটিক অ্যানালিসিস অথবা এইটা আমরা আর কেনই বার এখানে আমরা তো নীলকমল স্যারের কাছে শুনলাম যে তার হচ্ছে একটা শরিক এবং সাইকোসিস প্রধান একটা ওষুধ, কিন্তু ইউজুয়ালি আমরা যখন দেখি একটা ক্যান্সারের মতন একটা স্টিগমা তৈরি করে, ডিজিজ তৈরি করে, সেখানে কিন্তু তিনটে মায়াজনই প্রমিনেন্ট থাকে, এটা আমরা শিখেছি। তা এইখানেতে তাহলে এপিস মেলিফিকার সিফিলিটিক স্টিগমাটা কি, কেমন, এবং এর ক্যান্সার যখন করে সেইখানে এর সাইন সিমটমস কেমন থাকবে, এটা আমার জিজ্ঞাসা। যদি কেউ একটু তুলে ধরে একটু ক্লিয়ার করেন তাহলে খুব ভালো হয়। থ্যাংক ইউ। ওপেন ক্যান্সার সম্বন্ধে লেখা আছে ঠিকই, কিন্তু উনি যেটা বললেন সেটাও সমর্থনযোগ্য, অথচ এদিকে এপিসকে আমরা দেখতে পাচ্ছি শরিক এবং সাইকোটিক। আমার মনে হয় এই দায়িত্বটা ডক্টর অমরনাথ স্যারকে আমি দিতে চাইছি, কারণ উনি আমার মনে হচ্ছে এই জায়গাটা ভালো ব্যাখ্যা করতে পারবেন। ডক্টর অমরনাথ স্যার। আছে অফিসের মধ্যে, আমার নোটে তাই লেখা আছে, এখন ভুল না সঠিক আমি জানি না। স্যার আসেন আলোচনা। হ্যাঁ স্যার, এই তো মানে প্যাঁচে পড়ে যাওয়া স্যার শেষে। আমরা তো সেইভাবে তৈরি হয়ে আসিনি স্যার। যাই হোক, তবু আমি একটু বলার চেষ্টা করছি। সিফিলিক টেন্ডেন্সি যে নেই তা নয়, একটা উদাহরণ থেকে বোঝা যাবে। আমরা এটা জানি যে মৌমাছিগুলো যদি কামড় দেয়, মৌমাছিগুলো কামড় দিলে পরে, কামড় দেওয়ার পর হুল ফোটার পর কিন্তু সেই শ্রমিক মৌমাছিটা কিন্তু মারা যায় কিন্তু। হ্যাঁ, তাহলে ব্যাপার হচ্ছে যে এখানে একটা ডিস্ট্রাকশনের একটা সম্পর্ক আছে। সেই ডিস্ট্রাকশনের সম্পর্কটা আমরা ফেলে দিতে পারছি না। এবং এই যেটা পার্থ বলেছে যে ক্যান্সারের ক্ষেত্রে তিনটে ভাগে অবশ্যই থাকতে হবে, যেমন না হলে এই ধরনের রোগ কখনোই তৈরি হয় না। এইটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর একটা কথা বলছে, এই যে ব্যাক লাইক যে সোয়েলিং গুলো যেগুলো হচ্ছে, এই যে আহ, এই ধরনের পাপুলেস গুলো আসছে, এই পাপুলেস গুলো সিকিউরিটি নেচার, সিকিউরিটি নেচার কিন্তু এই জায়গাটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। এবার হচ্ছে কি, যে ছোড়া তো স্যার তো বলেছেন তুমি আপনি ছড়াতে, এটা হচ্ছে সিকিউরিটি নেচার। আচ্ছা, আরেকটা কি বলা হচ্ছে সেটা হচ্ছে পেশেন্টের পেশেন্টের একটা কথা কি, পেশেন্ট হচ্ছে এরা কিন্তু পড়াশোনা বা স্টাডি, হ্যাঁ, এটা করতে পরে এরা কনসেন্ট্রেট করতে পারে না। দুটো জিনিসে কনসেন্ট্রেট করতে পারে না, এবং সাইকোটিক হতে পারে, আবার পড়াশোনাটা বুঝতে পারে না। যেটা আগে স্যার বলেছে যে এরা খুব একটা বুদ্ধিমান হয় না, একটা ডালনেস আছে। এই ডালনেসটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাহলে সেটা নিশ্চিত সিকিউরিটি স্টিগমাকে ইন্ডিকেট করছে। এইবার এই প্রসঙ্গে একটা মনে পড়ছে আমার, একটা গল্প মনে পড়ে গেল, ভুলে যাবো বলে গল্পটা বলে ফেলছি। পার্থ, তুই প্রশান্তকে চিনিস তো? তুই প্রশান্ত আমাদের সঙ্গে প্রশান্ত সরকার। হ্যাঁ, তো এই মৌমাছি কামড়ার গল্পটা আগেই বলে ফেলেছি। আরেকটা কথা হচ্ছে কি, আমাদের ক্লাসে একটা ঘটনা ঘটেছিল, ক্লাসের আমাদের বিষয়ে একটা ঘটনা ঘটেছিল। বাজি করে একজন ছেলে ছিল, তাকে শীতকাল, তখন ডিসেম্বর মাস, প্রচন্ড শীত, বাজি করে একটা বোতল কেউ খেতে পারছিল না, এরকম একটা ব্যাপার। সেই একটা বোতল সে কিন্তু ওই মধু খেয়ে নিয়েছে। সেই মধু খেয়ে নেওয়া মিনিট 15-20 পর থেকে তার জ্বালা শুরু হয়। ও জ্বালা শুরু হয়, এবং জ্বালা শুরু হওয়ার পরে এবং সে কি করে, ওই শীতকালে সেই বাচ্চার মধ্যে গলায় ডুব বসেছিল, মাঝে মাঝে সে কি করতো, মাথাটা ডুবে দিত, আর সারা রাত বসেছিল, তবে তার জ্বালা কমেছে। আর আমার ছেলেগুলো একটু বদমাশি করেছে, এপিসমেলিকা থেকে দেয়নি তো। হ্যাঁ, যদিও আমরা পরবর্তীকালে স্যারের কাছে শুনছি এপিসমেলিকা থেকে কার্বলিক অ্যাসিড নাকি একটা বলেন যেন, ওটা দিলে ভালো হয়। কিন্তু আমি দেখেছি, কেসিদাসকে দেখেছি, এই ধরনের কেসগুলোতে কেসিদাস কিন্তু ন্যাপটামিউর দিতেন পরের দিকে, প্রথম দিকে কিন্তু ন্যাপটামিউর দিতেন না। হ্যাঁ, পরের দিকে দেখছি ন্যাপটামিউর স্যার এটা সন্ধে পরে ন্যাপটামিউর দিতেন, এটা আমরা দেখেছি। এইরকম এপিসমেলিকার এই জ্বালার জায়গাটা ভাবলে হবে না। এই যে এক্সেসিভ জ্বালা যেটা, এটা তো থাকবেই, তার সঙ্গে ডিস্ট্রাকটিভ নেচার, সেটাও বললাম, তার মেন্টাল স্টেটের ডিস্ট্রাক্ট নেচার। এমনকি সে যখন কামড়টা দেয়, মরণ কামড় দেয়,
যে সে হুল ফুটিয়ে দিল, হুল ফুটিয়ে দিয়ে সে নিজে মারা যায় কিন্তু শরীর হচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তারা কিন্তু ওই মৃত্যুকে কিন্তু তারা বরণ করে নেয় এবং তারা কোনো ভয় পায় না। এই যে এখানে একটা ডিস্ট্রাকশন ব্যাপার আছে। আরেকটা সিমটম হচ্ছে কি, এদের হচ্ছে পূজার সঙ্গে একটা কোঅপারেট করে। এদের 3 PM কিন্তু অ্যাগ্রাভেশন আছে, পূজার সঙ্গে অনেক সময় কোঅপারেট করতে পারে। এইবার হচ্ছে কি যে এর কতগুলো মেন্টাল চিন্তা দু একটা আমার মনে পড়লো যেগুলো আমি বলছি। এরা কিন্তু সবসময় অকুপেশনকে চেঞ্জ করে, মানে কাজকর্ম করছে, এক কাজ থেকে আরেক কাজ, আরেক কাজ থেকে আরেক কাজ, কোনো একটা ফিক্সড কাজ এরা করতে চায় না। এদের মধ্যে একটা ব্যাপার, এদের মধ্যে হিস্ট্রিক্যাল স্টেটও আছে, মহিলাদের মধ্যে হিস্ট্রিক্যাল স্টেটও আছে, এবং কিন্তু একা সে থাকতে চায় না। এটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে কি, ফিয়ার অফ ডেথ যেমন আছে, শরীর ম্যানিফেস্টেশন যেমন আছে, তেমনি ফিয়ার অফ বিং পয়জন আর কি, মানে কেউ তাকে পয়জন খাইয়ে দেবে, মানে আর কি বিষ খাইয়ে দেবে, এই সন্দেহবাতিকতাও আছে। এটা কিন্তু সাইকোটিক নেই। তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে এটা সোরা সিকলি সাইকোসিস তিনটেই আছে, এই মেডিসিনের মধ্যে আছে। কিন্তু কথা হচ্ছে যে সোরার ইয়েটা সোরার ইয়েটা বেশি এই কারণে, কারণ এখানে গ্রিড, ফাইট, রেস, এই ধরনের এগুলো এক্সাইটিং কজ, এগুলো এই এক্সাইটিং কজ গুলো যদি আমরা ধরি তাহলে সেক্ষেত্রে সোরার প্রাধান্য বেশি আসছে। আরেকটা কথা যেটা বলা হয়নি, সাপ্রেস ইরাকশন। সাপ্রেস ইরাকশনের ক্ষেত্রে কিন্তু এর একটা খুব বিশেষ ভূমিকা আছে, এবং মিজেল সাপ্রেশনের পর কিন্তু যদি পরবর্তীকালে যদি কিছু হয়, সেক্ষেত্রে তো আমরা এই বিষয়ের কথা ভাবতে পারি যদি সিমটম আমাদের সাহায্য করে, না সিমটম যদি আমাদের সাহায্য করে, এটা মনে রাখতে হবে। মানে ব্যাপার হচ্ছে কি যে এপিসমেলকে আমরা যতটা সহজ ভাবছি ততটা সহজ মেডিসিন নেই, মেন্টাল স্টেটটাও খুব ভালো আছে। আর টাং নিয়ে যখন কথা বলেছে পার্থ, এখানে টাঙের কথাটা একটু বলি, স্যার বলেছেন কিন্তু মনে করতে পারছি না। টাংটা যে ফায়ারি রেড, ফায়ারি রেড মানে একদম আগুনের মতন লাল। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি, এই টাংটা হচ্ছে কি কাঁপে, যেমন এই ল্যাকটিসিস যেমন কাঁপে না, বারপর তেল ইয়ে করতে গেলে যে কাঁপে, এরকম একটা কাঁপুনি কিন্তু এই টাঙের মধ্যে আছে। কিন্তু রেড তো আছে, আগেই তো বলা যায় রেড তো আছে। হ্যাঁ, এইটা কিন্তু আরেকটা বিশেষ বৈশিষ্ট্য, ওই জিভটা কাঁপে, এই জিভ কাঁপা কিন্তু খুব অল্প মেডিসিনে আছে। ফলে এইটা যদিও একটা পার্টিকুলার জায়গার ইয়ে বটে, সিমটম বটে, তবুও জিভটা তো টেস্টের একটা অর্গান, তো টেস্টের জন্য অর্গান। ফলে এইটা একদম সাধারণ পর্যায়ে সিমটম বলে এটাকে ধরলে হবে না, টেস্ট অর্গান। সেই জন্য এই ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্ব আছে। ফলে এই জায়গাটা আমাদের ভাবতে হবে। আরেকটা কথা স্যার বলেছেন কিনা মনে পড়ছে না, দুধের কথা বারবার উঠেছে, টক খেতে ভালোবাসে, এই কথা স্যার বলেছেন কিনা এই মুহূর্তে মনে করতে পারছি না। এইটা হয়ে গেলেই মোটামুটি আমার সব বলা শেষ হয়ে গেল, আর বাকি কিছু রইল না। এখন আমার যতদূর মনে হচ্ছে আমি পার্থকে সন্তুষ্ট করতে পারলাম না, কিন্তু ভাই আমার আগে থেকে প্রিপারেশন যদি থাকতো তাহলে আমি ভেবে চিন্তে আমি দেখে রাখতাম। তো সেটা তো নেই, ফলে বুঝতে পারছি যে আমাদের একটা সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, না দেখে রাখলে। হ্যাঁ, তো সেই সীমাবদ্ধতা মাথায় রেখেই আমরা যেটুকু পারলাম তোকে বললাম। আহ, ধন্যবাদ, তোকে প্রশ্ন করার জন্য তোকে ধন্যবাদ। আমি এখানে শেষ করবো। টক খেতে পছন্দ করে, এটি সেকেন্ড গ্রেডের লক্ষণ স্যার, খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। উনি ওই ভিনিগার ভালোবাসেন বলেছেন, ভিনিগার, সাইট্রিক মানে অ্যাসিডিক, এগুলো বলেছেন। যে কোনো টক পছন্দ, এটা সেকেন্ড গ্রেড। ভিনিগার বলাটা আলাদা, টক বলাটা আলাদা। না, অ্যাসিডিক থিং বললেন না, অ্যাসিডিক টক বললেন তো। বলেছেন না, আমি সেটা বললাম, মনে করতে পারছি না, সেটা আমার ঠিক স্মরণে আসছে না, সে কথাটা বলেছি। স্যার প্রায় সব কিছুই বলেছেন, ছাড়েন নাই কিছু। তারপরে একটা সংযোজন একটু করি। একটা কেন্টের ম্যাথমেটিকাতেই আছে, যেটাকে বলা হচ্ছে আর কি, যখন অ্যাবর্শন করানো হয় বিভিন্ন ওষুধে, সেখানে অ্যান্টিডোট করতে পারে এপিস মেলিফিকা, স্পেশালি সিকিলিকট। আগেকার দিনে সিকিলিকট দিয়ে প্রচুর অ্যাবর্শন করানো হতো, তখন কিন্তু এপিস মেলিফিকাকে দিয়ে সেইটা অ্যান্টিডোট করা হয়। এটা সম্ভবত বাদ গেছে। স্যার এই ভিনিগারের প্রসঙ্গ যখন উঠলো, একবার বলি যে এই ভিনিগার পছন্দ করে বা ভিনিগার চায়, ডিজায়ার, তো এইটা আমরা পেশেন্টের কাছ থেকে কেউ ভিনিগার খায় এরকম তো আমরা পাই না বোধহয়। তো এইটাকে আমরা ইন্টারপ্রিট কিভাবে করব? পারিনি। এটা যদি কেউ জানেন
মানে ভিনিগার তো কেউ খেতে চায় বলে জানা নেই। এটা কি ওই চাউয়ের ওটা সঙ্গে ভিনিগার না হলে খায় না এরকম কিছু ধরবো? ওটা টক হিসাবেই ধরতে হবে মনে হচ্ছে। আর একটা গল্প বলি, সোনাল স্যার, এবং একটা গল্প হেরিঙ্গে তো লেখা আছে, বুঝে নিতে হবে। স্যার বলুন। হেরিঙ্গে ভিনিগার নেই, ওটা সাওয়ার আছে। হেরিঙ্গে খাওয়ার আগে একটা আছে, অ্যাপিটাইটিস সাওয়ার ডিজায়ার আছে, ভিনিগার কথাটা নেই। ওই যে তাহলে মরফিতে পাওয়া যায়। ওটাকে আমরা সাওয়ার ইন্টারপ্রিট করে ধরতে পারি ভিনিগারটাকে। ওটা তো একটা অ্যাসিডের ডাইলুট ফর্ম, সাইট্রিক অ্যাসিড না কি যেন একটা, আমার এক্ষুনি মনে করছে না, ওইটাকে ডাইলুট ফর্মে ভিনিগার বলে। অ্যাসিডটা কি একটা অ্যাসিডই বটে, ওটা অবশ্যই অ্যাসিড, কিন্তু ডাইলুশন অ্যাসিটিক ফর্ম। সেটাকে অ্যাসিটিক অ্যাসিড বলে। একটা আপেল ইয়ে স্যার আসসালামু আলাইকুম। স্যার এখন অনেক মেয়েরাই ওই অ্যাপেল সিডার ভিনেগার যেটা ওটা ডায়েটের জন্য খাচ্ছে এবং অনেকের মানে খেতে খেতে এটার প্রতি একটা এডিকশনও চলে আসে, মানে ভালো লাগে এরকম আমি অনেকের কাছে শুনছি স্যার। তো সেটা কি আমরা এক্ষেত্রে নিতে পারি? অ্যাডিকশন চলে আসে তো অ্যাপেল সিডার ভিনিগারে। আমার অনেক পেশেন্ট আছে যারা ওইটা ছাড়া এখন আর থাকতে পারে না, জানি না কি দেয় ওতে। না, এই ক্ষেত্রটার জিনিস দেখতে হবে যে সেটা তার কোনো স্বাস্থ্যের জন্য সে খাওয়া অভ্যেস করলো, তার ভালো লেগে গেল, ব্যাপারটা দিয়ে কন্ডিশনার হয়ে যাচ্ছে, কিন্তু তাহলে কিন্তু ওটাকে ধরা যাবে না। এখন আজকাল অনেকে চিনি খায় না, চিনি খায় না এমন তার মানে মিষ্টি অ্যাভারশন, এরকম ধরার আগে ভাবতো চিনিটা কেন খান না। আর নুন খায় না এমন পেশেন্ট না, আমার তরকারি দিতে পারবে, তরকারি নুন ছাড়াই খাই। নুন ছাড়া খান কেন, আমার একটু সন্দেহ হয়েছে। ওই দেখুন, ভালো বডি তৈরি করতে গেলে নুন চিনি খাওয়া যাবে না। আর ওরে বাবা, এখনই তো লিখে বসছিলাম যে আমি অ্যাভারশন টু সল্ট। এবং পেশেন্ট অনেক ক্ষেত্রে আমরা এরকম পেয়েছি। হ্যাঁ, তেতো খাওয়া নিয়ে একবার আমি খুব মারাত্মক মানে ঠকতে গেছিলাম, কপালগুলো আমাকে হ্যানিম্যান বাঁচিয়ে দিয়েছে। সে আমাকে প্রথমে বলছে কি খেতে ভালোবাসেন, বলে আমি ভালোবাসি তেতো, তেতো খেতে ভালোবাসি, মানে এত লাফিয়ে বললো, অত জোর দিয়ে বললো না। আমার মতো লোক সেটাকে ধরে রেখেছে বিটার ভালোবাসে, তাহলে ওষুধ দেওয়াটা সহজ হলো, অল্প কয়েকটা ওষুধ আছে। তো এই করতে করতে ওর মায়ের সঙ্গে কথা বলতে বলতে ইয়ে করতে করতে আমি সাধারণত করি কি, মানে কয়েকবার ঠান্ডার পর আর কি, ওই যে খাদ্যগুলো খেতে চায় ভালো বলছে, ভালোবাসে যেটা বলছে, আমি জানার চেষ্টা করি সেগুলো ছোটবেলা থেকেই ভালোবাসে কেন, বা কত বয়স থেকে সে ভালোবাসতে শুরু করে, এই জিজ্ঞেস করি কয়েকবার ঠকার পরে। তো তখন ইয়ে করতে গিয়ে তখন ওর মা বলছে যে ওর একবার সেই বাচ্চা হয়েছিল, এরকম ঘটনা আমার বেশ কয়েকটা ঘটেছে, সেই জন্য বলছি। হ্যাঁ, ঠিক আছে। ইয়ে পুষ্পাচরা হয়েছিল, একদম পাশে গলে গেছিল। তা ডাক্তার বলেছিল যে এই তেতো খেলে পরে কিন্তু ইয়ে হয় না, কি বলে, ওই খোসপাচরা কম হয়, রক্ত পরিষ্কার থাকে। তা এবার সেই ওইটা সেরে যাওয়ার পরে তারপর থেকে সে আস্তে আস্তে চেষ্টা করে করে খেতে শুরু করলো। খাওয়া শুরুর পর এখন হচ্ছে ওটা এত এখন ভালোবাসে যে মাংসের থেকেও যেন ভালোবাসে। এই যে ব্যাপারটা যেটা এটা যে পরবর্তীকালে এই জায়গাটা তো আসলো, এটা তো কন্ডিশনাল হয়ে গেল। এখন এটা যদি আমি না জানতাম তাহলে কি আমি বিটারটাকে বাদ দিতে পারতাম? ওইখানে আমি পেশেন্টটাকে নষ্ট করে ফেলতাম। ফলে এই জন্যই পেশেন্ট যাই বলুক না কেন, মানে এই যে অনেকে এই যে স্যার বললেন, যে আমাদের বর্মন স্যার বললেন যে ফিজিক্যাল জেনারেল গুলো তো আমরা পেয়ে যাবো, ঝট করে ওটা পেয়ে যাবো, মেন্টাল সিম্পটম না পেলে ওখান থেকে বেরিয়ে, হ্যাঁ ওখান থেকে বেরিয়ে যেতে পারি, আবার ওখান থেকে ধাক্কাও খেতে পারি। আর সেটা শুধু এটা যে ফিজিক্যাল সিমটমের ক্ষেত্রে নয়, মেন্টাল সিমটমের ক্ষেত্রে এটা কোনো সময় হতে পারে। এটা বহু ক্ষেত্রে আমরা কিন্তু ইয়ে হই, ধাক্কা খেয়ে যাই এই কারণে যে ইন্টারপ্রিটেশনটা আমরা করতে পারি না, আমরা সন্তুষ্ট হয়ে যাই, বা অনেক সময় বিরক্ত হয়ে থাক যা বলছে ঠিক আছে, পেশেন্ট এত জোর দিয়ে বলছে। ওই জন্য প্রতিটি ক্ষেত্রে কিন্তু প্রথম রেকর্ডিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের বিশাল সতর্ক থাকতে হবে। এটা যত দিন যাচ্ছে তত যেন আমার মানে আর কি কি বলবো, মানে কিছুটা মানে ওভার কনসাস হয়ে যাচ্ছি, যে ঠিক ঠিক বললো তো, বা ঠিক বললো তো, এরকম সব ব্যাপার আছে। আমি এমন পেশেন্টও দেখেছি যেটা আমার একদম প্রথমে আর্লি লাইফের কথা বলছি, তখন আমরা অতটা বুঝতাম না। গ্যাস অম্বলে ভর্তি গিয়ে রাত্রিবেলায় দুধ দিয়ে সে রুটি খাবেই। হ্যাঁ, এইবার তাকে আমরা জিজ্ঞেস করছি দুধ দিয়ে রুটি খান কেন, বলে রুটি খেলে পরে পায়খানাটা একটু ভস্কা হয়, হ্যাঁ, আর দুধটা খেলে হয় কি পায়খানা ক্লিয়ার হয়ে যায়। তাহলে ওই সকালটা ওই বেলা 1টা 1.5টা পর্যন্ত কোনো গ্যাস থাকে না। আর দুধ খেলে গ্যাস কমে যায়,
অম্বল কমে যায়, তখনকার তো সবে তো আমার প্র্যাকটিস অফ মেডিসিন এই সবগুলো ডায়েট ফায়েট যা যা পড়ে এসেছি সেই অনুযায়ী আমাদের হিসেব মিলছে না। তো এইবার তারপরে আমি তো আচ্ছা প্যাঁচে বললাম, তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি রুটি খান, ভাত খান না রাত্রে? বলে হ্যাঁ ভাত মাঝে সাঝে খাই, খাই না তা না, ভাতটা আমার পছন্দ না। হ্যাঁ, রাত্রিবেলা রুটি খেলে আমার ভালো লাগে, দিনের বেলা ভাত, দিনের বেলা রুটি খাবো না। আবার রুটি যে খুব পছন্দ করে সেটাও নয়, রাত্রিবেলাটা শুধু পছন্দ করে। এই যে পেশেন্টের যখন আমি হিস্ট্রিটা যখন পেলাম দুধের ব্যাপারটা, তারপর আবার জিজ্ঞেস করে করে কনফার্ম হয়ে দেখলাম যে বলে দুধ না খেলে কি হয়। ওই সবজি দিয়ে খেয়ে দেখেছি দুধ অনেক সময় তো গলা দিল না বা কোনো কোনো পাওয়া গেল না, ও খেলে সেদিন খুব পায়খানা পরিষ্কার হয় না, বিভিন্ন গ্যাস অম্বল ভুট ভাট, তখন সকালবেলায় 3-4 বার আমাকে যেতে হয়। আর এই দুধ খেলে কিন্তু আমার সকালবেলা উঠেই মাল ক্লিয়ার হয়ে যায়। তো তখন আমি কি করলাম, তাই তো এটা একটা ভাববার বিষয়, তখন আমি করলাম কি ওই রেপার্টারি দেখলাম, এই যে এটা খুব খুব রেয়ার, আমাদের সাধারণ যে বুদ্ধি যেটা বলে যে অ্যানিমেল প্রোটিনের কতগুলো বিশেষ করে দুধের মতো জিনিস, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গন্ধ পাকানোর একটা সম্বন্ধ থাকে। অ্যালোপ্যাথি ডাক্তাররা কিন্তু রুটিন মাফিক কিন্তু এটাকে বন্ধ করে দেয়, পেটের গন্ধ হলে আপাতত বন্ধ থাক পরে খাবে। তো এইটা হচ্ছে ব্যাপারটা, সেটা দেখলাম যে সেখানে ওই দুধ মিল্ক অ্যামুলেশন বলে একটা ড্রাগ আছে, ওটাকে আর্সেনিক দিয়ে সম্ভবত কেসটা ক্লিয়ার করা গেছিল। ফলে ব্যাপারটা হচ্ছে কি যে মিল্ক অ্যামুলেশন এই ঘটনাও কিন্তু ঘটতে পারে। ফলে আমরা কোনো কিছুতেই মানে আর কি সন্তুষ্ট হব না যে এইটা বলেছে মানে এখানেই আমাদের শেষ কথা, তা নয়। কিন্তু রোগী কিন্তু অনেক কিছু কথা বলে যেগুলোকে আমাদের বুঝে বুঝে গ্রহণ করতে হবে অথবা বর্জন করতে হবে, এবং ফাইনাল ডিসিশন নেওয়ার আগে সিমটম গুলোকে খুব ভালো করে ঝাড়াই বাছাই করতে হবে। এই ঝাড়াই বাছাই না করলে কিন্তু ধাক্কা খেতে হবে। তার ফলে এইটা মানে আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম আপনাদের কাছে। আচ্ছা, একটা সংযোজন করছি, মনে পড়লো আর কি। হ্যাঁ। এই অ্যাপিস তো আমরা জানি থার্স্টলেস একটা ড্রাগ, হুম। কিন্তু ও একটা জায়গায় কিন্তু থার্স্টি হয়, সেইটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফিভারের চিল স্টেজে অ্যাপিস থার্স্টি হয়। চিল স্টেজে ওটা বইয়ে বলা আছে, কিন্তু এমনি ফিভারেও থার্স্ট পাওয়া গেছে, সেরকম ঘটনা আছে, নেই তা না। ওটা অনেক আর্সেনিক কিছুতে এটা অ্যাপিসের সিমটম না, না সেটা আমরা দেখি কিছু কিছু, মানে একেবারে তো পুরোপুরি একটা কেস রেকর্ডে সব সিমটমস মেলে না, কিন্তু আমরা যখন তার মেন্টাল জেনারেল বা ফিজিক্যাল জেনারেল পাই, তার সাথে আমার ডিজিজের যে কন্ডিশন যদি মিলে যায়, কমন সিমটমস বা পার্টিকুলার সিমটমস, তো শোনায় সোহাগা। কিন্তু আমরা দেখেছি মেন্টাল সিমটমস বা ফিজিক্যাল জেনারেল যেখানে থাকে, সেখানে পার্টিকুলার সিমটমস বা কমন সিমটমস না মিললেও সেটাও কভারেজ দেয়। কাজেই সেখানে আমরা তো আর পুরোপুরি তো ওরকম পাই না যে একেবারে হুবহু মিলে যাবে, এটা কখনোই হয় না একটা পেশেন্টের, আমরা এটা পাই না। তো আমরা যখন এনিমেশন করব বা ভ্যালু অফ সিমটমস যখন মার্কিং করব, তখন তো এইগুলো আসছে, সেটা না, কিন্তু হতে পারে তাতে সে কভারেজ দিয়ে দিয়েছে। কিন্তু আমরা যখন পার্টিকুলার ড্রাগটা নিয়ে ডিসকাস করব, তখন সেখানে কি পাচ্ছি বা অথেন্টিক রাইটাররা কি বলছেন, সেটা প্রাধান্য পাওয়া উচিত। এবং হ্যাঁ অনেক স্যার, সময় এটা একটা পিকুলিয়ার সিমটম হতে পারে। আমাদের এটা পিকুলিয়ার সিমটম মনে হচ্ছে আমরা ফিভারের ওই হ্যাঁ ওই মানিকদা বলে নিই, তারপরে বলছি। থার্স্ট। হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা যখন অ্যালেন্স পড়ি, অ্যালেন্সে ম্যাক্সিমাম ক্ষেত্রেই থার্স্টলেস লেখা আছে। পার্থ স্যার একদম ঠিক জায়গাতেই ধরছেন। এই জন্য আমরা সাধারণত এপিস মেলকে থার্স্টলেস ড্রাগ বলেই জানি। কিন্তু চিল স্টেজে যেমন দেওয়া আছে, তেমনি বহু জায়গায় হেরিং এ ওটাকে থার্স্টি ড্রাগ হিসেবে দেওয়া আছে। যেমন বিভিন্ন কন্ডিশন তিনি বলেছেন, যেমন বিলিয়াস ডায়রিয়াকে থার্স্ট, কনস্ট্যান্ট থার্স্ট বিফোর আর্সেনিক হাইড্রোথোরাক্সে, ইনস্যাটিয়েবল থার্স্ট, অ্যাবসেস অফ ভ্যাকসিনেশন, মানে অ্যাবসেস ভ্যাকসিনেশনের পর অ্যাবসেস হলে সেই জায়গাটা ইন্ডিয়েবল থার্স্ট, সো ভায়োলেন্ট থার্স্ট দ্যাট ইউ উড লাইক টু ড্রিঙ্ক অল দ্য টাইম, টাইফাসে, টাইফাস ফিভারে, ডিস্টার্বড বাই গ্রেট থার্স্ট ইন থ্রম্বোসিস। এরকম বহু জায়গায় বহু কন্ডিশনে হেরিং বলে গেছেন যে যেখানে এপিস ইনস্যাটিয়েবল থার্স্ট আছে, প্রচুর থার্স্ট আছে বহু কন্ডিশনে। আর ভিনিগারের কথাটাও মানিকদা বলছিলেন, ভিনিগারের কথাটাও আছে ইয়েতে হেরিং এ লাস্ট লাইনে। তাহলে আমি ভুল দেখিনি, আমি বললাম না ফিভারে, এমনি ফিভারও আমি থার্স্ট পেয়েছি আমি, যদিও এপিস খুব কম ব্যবহার করা হয়, এপিস তো অতটা ব্যবহার করা হয় না। হ্যাঁ, বহু জায়গায় থার্স্টের কথা বলে। তার মরফির রেপার্টরিতে স্পষ্ট করা আছে সাংঘাতিক পিপাসা, এটাও আছে তো, হয় ফার্স্ট গ্রেড অথবা সেকেন্ড গ্রেডে আছে, আমার গ্রেডটা খেয়াল নেই।
কিন্তু ও লেখায় হ্যাঁ, শুধু scientific। শুধু আমরা যখন অ্যালেন পড়তে যাই তখন আমরা থার্ড ক্লাস ড্রাগ হিসেবেই ভুল করে ফেলি। থার্ড না ক্লাস স্যার, এপিসটা অনেক কেন্টো 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 থার্ড প্লেসই বলেছেন তো, কেন্টো বলেছেন। না ম্যাক্সিমাম লেখকই বলছেন, কিন্তু এটি কখনো কখনো মানে দুর্দান্ত পিপাসাও পাওয়া যায়, সেটি ওই যে আনকোশ্চেনেবল লেখাই আছে মরফি রিপার্টরিতে আছে। আমার এই মুহূর্তে খেয়াল হচ্ছে না হয় ফার্স্ট গ্রেড না সেকেন্ড গ্রেডের লক্ষ্য রেটে। স্যারকে তো অশেষ ধন্যবাদ জানাই, আপনি আরো কতগুলো সংশোধন করলেন আপনার ওই হেরিং গাইডিং সিমটমস থেকে। অতটা তো হেরিং গাইডিং পড়াও হয় না। স্যার কুণাল স্যার একটা প্রশ্ন ছিল স্যার, একটা প্রশ্ন ছিল, করবো? হ্যাঁ বলুন। এই যে যখন হচ্ছে তৃষ্ণার্ত ওষুধটা যখন আবার দেখা যাচ্ছে যে সে অপরদিকে তার জল পিপাসা নেই, হ্যাঁ, এটা কি ওষুধের বিপর্যয়কর অবস্থা? বিপর্যয় অবস্থা এটা এরকম হয়? কথাটা পরিষ্কার হলো না। বলছি যে এই যে থার্স্টলেস আর থার্স্টি, হুম। প্রধানত হচ্ছে এপিস একটা থার্স্টলেস ডাগ, এবং এটা বিশেষ পরিস্থিতি তখন তো এটা আবার থার্স্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা সেটা উদাহরণ দিলে ক্লিয়ার হবেন। আমরা ব্রায়োনিয়ার তো দেখি বেশিরভাগই কনস্টিপেশন, হার্ড স্টুল, ব্রায়োনিয়ার ডায়রিয়া আছে। এখন বিষয় হচ্ছে যে সব পেশেন্টে সব পাওয়া যায় না, আবার প্রুভিং সিমটমসও তাই দেখা যায়। আমাদের ম্যাথমেটিক্যাল ফার্স্ট তো প্রুভিং সিমটমস, তারপরে আরো অন্যান্য টক্সিকোলজিক্যাল, তারপর ক্লিনিক্যাল, এইভাবে তো সমৃদ্ধ হয়েছে। এখন বিশেষ বিশেষ পেশেন্টে বা বিশেষ বিশেষ প্রুভারও এরকম প্রডিউস করেছে। তার মানে একজন পেশেন্টের ক্ষেত্রেই তো সবটা হয় না। যেমন কার্সিনোসিনের পেশেন্টে কিন্তু বিপরীত বিষয়টা আছে, তার ক্যারেক্টারই ওটা। ওটা স্যার বাইপোলার ডিসঅর্ডার বোধ হয়। হ্যাঁ, ওটা বাইপোলার অবশ্যই, বা চেঞ্জেবিলিটি আপনি বলতে পারেন। কিন্তু বিষয় হচ্ছে যে এই একই পেশেন্টের ক্ষেত্রে তো বিপরীত এরকম আসে না। আবার আসতে পারে যে যখন আমরা দেখি কোনো একটা মেডিসিনের একটা জার্নি দিচ্ছে, তার বিগিনিং এ কেমন থাকে, তার শেষের দিকে তার কেমন আসে, এই জার্নির ক্ষেত্রগুলো আমাদের একটু ভালো করে বুঝতে হবে। এই জায়গাটা আমরা সত্যিকারের খুবই দুর্বল আছি। এই যে আপনাদের যে অনলাইনের ক্লাসটা হচ্ছে সত্যি খুব সমৃদ্ধশালী হচ্ছে। আমি তো জয়েনই করেছি খুব অল্প দিন হলো, সেই জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আশরাফুল স্যারকেও তো বটেই, কুণাল স্যার, তারপরে আমাদের ওই যে স্যার আজকে স্যার আর একটা এপিসের তল পেটে একটা ব্যথা থাকে, এটা অন্য ওষুধের সঙ্গে ডিফারেন্স কি করে করা যাবে? এপিসের তলপেট পরীক্ষা করার সময় এপিসের রোগীর অনেক সময় দেখা যায় যে এটা বেশ ব্যথা ফিল করে। শুধু ওইটুকু দিয়ে তো আর এপিস দেওয়া যাবে না। একটা কম না। একটা বুঝতে হবে। অবশ্যই, কারণ তো এপিস একটা তো ইউরিনারি সিমটমস এর একটা বড় ওষুধ। সে তো নিশ্চয়ই অনেক নীলকমল বর্মন স্যার তো অনেকটা আলোচনা করেছেনই। সিট অফ অ্যাকশন, ড্রাগের সিট অফ অ্যাকশন তো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই অবশ্যই। স্যার আরেকটা পিকুলার সিমটমস মনে পড়ছে, বলবো? হ্যাঁ, অবশ্যই সমৃদ্ধ হবে সকলেই, বলবো, নিশ্চয়ই বলবো। আচ্ছা, এনএম চৌধুরী পেজ নাম্বার 75 লেখা আছে, another symptom that I consider very important is unequal distribution of heat on the surface of the body. Some parts of the body are burning hot while others are unnaturally cool. Unequal distribution of heat on the surface of the body. Some Heaps. parts of the body are burning hot while others are unnaturally cool. মানে বিভিন্ন জায়গায় শরীরে বিভিন্ন রকম তাপমাত্রা এবং কোথাও শীত মানে ঠান্ডার প্রাধান্য বলছেন। এটা 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 পিকুলার মনে হচ্ছে আমার, বা এটা কোনো কি নির্দিষ্ট কোনো রোগের ক্ষেত্রে হবে না এটা একটা ওটার বৈশিষ্ট্যপূর্ণ শুধুমাত্র এই এপিসের, এবং এটা কোন মাইজমকে ইন্ডিকেট করছে? এটা সাইকোসিস না সিফিলিস? আনইকুয়াল মানে তো অসঙ্গতিপূর্ণ। না, আবার এটা তো একটা সেনসিটিভ অর্গান, সেন্সেশন না, জিনিসটা তো সেন্সেশন। হ্যাঁ, আবার আমরা যখন মৌমাছি কোনো একটা জায়গায় কামড়ায় বা যদি একাধিক জায়গায় কামড়ায়,
ওই যে হুল ফোটায়, কামড়ানো বলতে আমরা কামড়ানো বলি, অ্যাকচুয়ালি তো ওটা হুল ফোটায়। তাহলে সেইখানেতে কি হয়? তাহলে সব জায়গাটাই তো তার তখন জ্বালা করে না, আবার অ্যাজ এ হোল জ্বালাও করতে পারে যদি অনেক জায়গায় হয়। এরকম সেটা তো সেন্স হ্যাঁ, এন.এম. চৌধুরী তো এই জায়গাটাও বলেছেন যে সে এক সময় তো দেখলো যে অনেক মৌমাছি একজনকে কামড়েছে, মানে ওই হুল ফুটিয়েছে। তাহলে তার তো সব জায়গাতেই তখন ওইটা হবে। আর যদি দু চারটে মৌমাছিতে হুল ফোটায় বিশেষ বিশেষ জায়গায়, তখন সেই জায়গাটা ওই রকম হবে, অন্য পার্ট থেকে সেটা আলাদা হবে। অবশ্যই এপিসের এটা একটা মানে একটা ক্যারেক্টারিস্টিক সিমটম। হ্যাঁ, এটা অন্যান্য আমার একটা গল্প মনে পড়ছে স্যার। আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, আমি যখন অ্যাপিস প্রয়োগ করব, তো অ্যাপিস তো নিশ্চয়, তার আগে অ্যাপিসের সাথে আমার প্রেম হয়েছে, খাতির হয়েছে, অ্যাপিসকে আমি ভালো করে বুঝেছি, তারপরেই তো প্রয়োগ করছি। কালকে যেমন আমি বলছিলাম না যে আলোচনার সময় একটা কথা, কালকে হয়তো ভালো করে বলতে পারিনি, যে মাথা এবং মুখ আগুনের মতো গরম, হাতের তালু আর পায়ের তালু বরফের মতো ঠান্ডা। যে জায়গাটা বরফের মতো ঠান্ডা সেই জায়গাটাই তার ঘাম। এই যে একটা অসাধারণ অদ্ভুত লক্ষণ, যেমন আজকে বললাম অ্যাপিসের বেলায় যে কোমরে হাত দিলে দেখা যাবে তার কাপড় শাড়ি যাই পরে আছে সেটাই ঢিলা করে পরে আছে। এগুলো একটা একটা বিশেষত্ব, ইশারাটা বুঝতে হবে। আমি যেটা নাড়ছি ঘাটছি তার একটা বৈশিষ্ট্য আছে, একটু একটু আলাদা, ওইটা আমার খেয়াল রাখতে হবে। এই গল্প একটা বলি বলে বিদায় নিবো আর কি। এক ছেলে এক মেয়ের সাথে প্রেম করে, ছেলেটা খুব গরিব কিন্তু মেয়েটা অনেক ধনীর মেয়ে। তো ওই ছেলের বন্ধু ছেলের বাড়ি বেড়াতে, সে তো বলছে দোস্ত আমি কিন্তু অমুকের মেয়ের সাথে প্রেম করে ফেলেছি, কিভাবে সম্ভব, ও তো অনেক সুন্দর অনেক বড় লোকের মেয়ে, তুই তো সারা গরিব, তোর সাথে কিভাবে কেমনে কি হলো? কয় হয়েছে হয়েছে। তো বলছেন আমার বিশ্বাস হয় না, বলছে বিশ্বাস হয় না, কয় না, কয় ঠিক আছে তাহলে মেয়েটাকে ডাকি অমুক জায়গায় নিয়ে যাই, দিয়ে চল গল্প করি, তখন তো বুঝবি, কয় ঠিক আছে ডাক দেখি তোর ডাকা আসে কিনা। তো ছেলে ও তার বন্ধুকে সাথে করে ওই মেয়ের বাড়ির সামনে এসে, তো মেয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে, তো এই ছেলেটা ইশারা করছে যে তুমি একটু আসো। তো মেয়ে তার ইশারা বুঝে গেছে, মেয়ের পায়ের থেকে জুতা খুলে দেখাচ্ছে। তখন তার বন্ধু বলছে কিরে তুই না বললি তোর সাথে প্রেম, এখন তো দেখি তুই মহিলাকে ইশারা করলি, মহিলার সাথে সাথে তো পায়ের থেকে জুতা খুলে তোর জুতা দেখাচ্ছে, সালা মিথ্যা কথা বলার জায়গা পাও না। বলছে গাধা, সে আমার জুতা দেখায় নাই, অপমানও করে নাই, তুই একটু পরে টের পাবি। কয় তাহলে কি করলো? মেয়েটার পায়ে যে জুতা, ওইটা বাটা কোম্পানির জুতা, ব্যাগকালে এই জুতাটা দেখে আমাকে ইশারা করলো, ওই যে বাটার দোকান আছে মোড়ে ওখানে দাঁড়াইতে কইছে, নাহলে তুই বিশ্বাস না হয় চল ওখানে দাঁড়া, একটু পরে মহিলা এসে হাজির হবে। ঠিক দুই বন্ধু যে বাটার দোকানের সামনে দাঁড়িয়ে আছে, মহিলা এসে হাজির গেছে। এখনো তার বন্ধু বলছে যে ম্যাডাম আপনি না তার জুতা দেখালেন, কয় জুতা দেখায়নি, বাটার দোকানের সামনে দাঁড়াতে বলছি, তার সাথে আমার যে মনের ভাব, সে জুতা দেখলি বুঝে যে বাটার দোকানে যেতে হবে, তাই সে বাটার দোকানের সামনে এসে আমি চলে এলাম। তো ঘটনা হলো যে আমি কখন অ্যাপিসমেল দিব, ওই প্রেমিকার বাটা দেখার মতোই কিন্তু কিছু সিমটম আছে, সে সিমটম মাথায় রাখতে হবে। এইভাবে অসাধারণ। এই আপনি এই গল্পগুলো চুটকিগুলো এনে দেন, এটা শুনতে দারুণ লাগে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তার ভাব, সে তার ইশারাটা বুঝে আর কি, যে ও আসলে অপমান করলো না, জুতো দেখিয়ে বলছে বাটার দোকানের সামনে দাঁড়াও আমি আসি, এই ভাবটা স্যার সাগরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আটকে রাখার জন্য।